কিছুটা মাথা ব্যথা নিয়ে শোয়া থেকে ধীরে ধীরে উঠে বসে নাফিয়া। কপালটা 3 আঙ্গুলে আলতো করে চেপে ধরে 4-5টা চোখ বুলিয়ে নেয় সে। জানালা খোলা থাকায় সূর্যের কিরণে কক্ষ আলোকিত হয়ে আছে। সকাল হয়ে গেছে দেখে বেশ অবাক হয় নাফিয়া, কারণ গত রাতে আফিম তার কক্ষ ত্যাগ করার পর সে নিজের পায়ে বিঁধে থাকা কাচের টুকরোগুলোকে নিজ হাতে তোলার চেষ্টা করেছিল, কিন্তু ব্যথায় তা ঠিক করে পেরে উঠছিল না সে। ধীরে ধীরে মাথা ব্যথা আরম্ভ হতে থাকে তার, এবং কিছুটা সময়ের মাঝেই নিস্তেজ হয়ে বিছানায় শরীর এলিয়ে দেয়। এরপর আর কিছুই মনে নেই তার। নাফিয়া সকাল হয়েছে দেখে যতটা অবাক হয় তার থেকে বেশি অবাক হয় এই দেখে যে তার পায়ে খুব সুন্দর করে ব্যান্ডেজ করা, সেই সাথে পুরো রুমটা পরিপাটি আগের ন্যায় গোছানো। নাফিয়ার এসব পর্যবেক্ষণের মাঝেই একজন গৃহ পরিচারিকা এসে উপস্থিত হয়। নাফিয়াকে উদ্দেশ্য করে সে বলে ওঠে, এখন কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ, কিন্তু আমার পায়ে ব্যান্ডেজ এবং রুমের গোছগাছ কে করলো? আমি এবং অন্য একজন সার্ভেন্ট। আপনারা জানলেন কি করে যে আমার সাহায্য প্রয়োজন? আফিম স্যার কাল রাতে আমাদের দুজনকে আপনার পায়ের ব্যান্ডেজ করে দেওয়ার জন্য পাঠান। স্যারকে দেখে তখন খুবই রাগান্বিত মনে হচ্ছিল। তিনি আমাদের বেশ তাড়া দিয়েই বলেছিলেন আপনার রুমে এসে পায়ে ব্যান্ডেজটি দ্রুত করে দিতে। আমরাও দেরি করিনি, এসে আপনাকে অচেতন অবস্থায় পাই। ও আচ্ছা, আন্টি দাদি তারা জেনেছে? তাদের কাছের কথাটি বলা হয়নি, শুধু বলেছি পায়ে ব্যথা পেয়েছেন। বেশ করেছেন। আপনার এখনই কিছু খেয়ে নেওয়া উচিত ম্যাম। আগামী যে কদিন আপনি পুরোপুরি সুস্থ না হন সে পর্যন্ত স্যার আপনার দায়িত্ব আমায় দিয়েছেন। কোনো প্রয়োজন নেই, আমি নিজের খেয়াল রাখতে পারবো। এমনটি করবেন না ম্যাম। স্যারের রাগ সম্বন্ধে আপনি হয়তো অবহিত নন। তিনি 1 সেকেন্ডও সময় নেবেন না আমার চাকরি হতে বের করে দিতে। নাফিয়া উত্তরে আর কিছু বলে না। আফিমের রাগ এ কদিনে বেশ ভালোভাবে উপলব্ধি করেছে সে। নীরবতাকে সম্মতি ভেবে নিয়ে মেয়েটি নাফিয়ার নাস্তা আনতে রান্নাঘরের দিকে অগ্রসর হয়। এদিকে নাফিয়ার ঘুম ভেঙেছে খবর পেয়ে দাদি এবং সানিয়া বেগম উভয় নাফিয়ার কক্ষে এসে জিজ্ঞেস করেন সে কেমন আছে এবং পায়ে ব্যথা পেল কী করে। উত্তরে নাফিয়া বলে, আসলে রাতে একটু গলা খুসখুস করায় গরম পানি করতে রান্নাঘরে গিয়েছিলাম। গরম পানিটা গ্লাসে ঢালার সময় অসাবধানতাবশত তার হাত থেকে পিছলে পায়ের উপর পড়ে সবটা। বয়সও বড় হলেও এখনও বাচ্চাটি রয়ে গিয়েছ। এই বয়সে এমন বেখেয়ালি হলে চলে? সানিয়া বেগম বললেন। তোমার থেকে এমনটা আশা করেছিলাম না। কদিন বিশ্রামেই থাকো, দাদি বললেন। দুঃখিত, যেহেতু আমি এই পা নিয়ে কাজ করতে পারবো না সেহেতু সুস্থ হওয়া অবধি কি নিজের বাড়িতে যেয়ে থাকবো? না, তার প্রয়োজন নেই। এই অবস্থা যাওয়াটা যেমন তোমার জন্য কষ্টসাধ্য তেমন তোমার পরিবার বিষয়টি জেনে শুধুই চিন্তিত হবেন, দাদি বললেন। অনেক ধন্যবাদ দাদি, এতটা ভাবার জন্য, ঠোঁটে হাসি ঝুলিয়ে বলে নাফিয়া। দাদি উত্তরে আর কিছু না বলে তিনিও ঠোঁটে হাসি টেনে আনেন। 2 দিন পার হয়ে গেল। 2 দিন নাফিয়া সম্পূর্ণ বিশ্রামে ছিল। নিজ কক্ষ হতেও বের হতে পারেনি পায়ে ব্যথার জন্যে। স্কুলেও নিজের অসুস্থতার ব্যাপারটি জানিয়ে দিয়েছিল সে, এবং প্রায় 1 সপ্তাহের ছুটি মঞ্জুর করিয়ে নিয়েছে। আর এই 2 দিনে আফিম ও নাফিয়া একেবারের জন্য একে অপরের মুখোমুখি হয়নি। কিন্তু আফিম যাকে নাফিয়ার সেবায় নিয়োজিত করেছিল তার থেকে ঠিকই নাফিয়ার খবর জেনে নিচ্ছিল। 3য় দিনে একটু ব্যথা থাকলেও হাঁটতে পারছে নাফিয়া। ব্যাস, এখন কি আর তাকে বসিয়ে রাখা সম্ভব? সে সকালে উঠে পায়ের ব্যথাটা কম অনুভব করাতে আবারও নিজের কাজে লেগে যাবে বলে মনস্থির করে নেয়। নিজের সকালের কাজ সেরে সে ধীরে ধীরে কদম ফেলে দাদির কক্ষে উপস্থিত হয়। আসসালামু আলাইকুম দাদি। শুভ সকাল। কি ব্যাপার, তুমি বিশ্রাম না নিয়ে এখানে কি করছো? কিছুটা চিন্তিত কণ্ঠে বলে ওঠেন দাদি। আমার পা এখন অনেকটাই ঠিক হয়ে গিয়েছে দাদি, এখন আমি মোটামুটি হাঁটাহাঁটি করতে পারবো। ভেবে বলছো? জি। ঠিক আছে, বসো এখানে। পত্রিকার এই খবরটি পড়ে শোনাও তো, চোখে ঠিকভাবে দেখছি না আমি। জি দাদি, অবশ্যই, কিন্তু 6টায় আপনার হাঁটতে বেরোতে হবে, তাই চা বা দুধ যেটি চান একটু খেয়ে নিতে পারেন। আচ্ছা, ঠোঁটে হাসি নিয়ে বলেন দাদি। পায়ে ব্যথা থাকায় দাদির সাথে হাঁটতে যেতে পারবে না নাফিয়া। আবার দাদিকে একাও যেতে দেওয়াটা ঠিক হবে না। এসব যখন ভাবছিল নাফিয়া, ঠিক তখনই দাদির কক্ষে প্রবেশ করেন সানিয়া বেগম। নাফিয়াকে দেখে তিনি বলে ওঠেন, পায়ের ব্যথা কিছুটা কমেছে? জি আন্টি, ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন নাফিয়া। উত্তরে সানিয়া বেগমও ঠোঁটে হাসি টেনে আনেন। সানিয়া বেগমকে উদ্দেশ্য করে নাফিয়া বলে ওঠে, আজ বৌমা শাশুড়িকে সঙ্গ দিলে কেমন হয়? অর্থাৎ সানিয়া বেগম বলেন, আজ দাদির হাঁটতে যাওয়ায় আপনি তাকে সঙ্গ দিবেন আন্টি? জানি যে কোনো সার্ভেন্টকে বললে তারা দাদির সঙ্গে যাবে, কিন্তু তাতে দাদি সঙ্গ পাবে না।
চুপচাপ হেঁটে বাড়ি ফিরতে হবে। কিন্তু আপনি গেলে দাদি ও আপনি উভয়ই বিভিন্ন গল্প বা স্মৃতিচারণ বা আলাপ আলোচনার মাধ্যমে সময়টা উপভোগ করতে পারবেন। নাফিয়ার কথায় বেশ খুশি হয়ে দাদি বলে ওঠেন, যথার্থ বলেছ বৌমা। আজ যেহেতু নাফিয়া যেতে পারছে না, সেহেতু তুমি যাবে তো আমার সাথে? জি মা, অবশ্যই, ঠোঁটে হাসি ঝুলিয়ে বলেন সানিয়া বেগম। নাফিয়ার কথাটি শাশুড়ি বৌমা উভয়েরই পছন্দ হয়, কারণ বেশ অনেক দিনই হলো তারা শাশুড়ি বৌমা মন খুলে কথা বলেন না। ছাদের রেলিং ধরে সূর্যের আলোর অনুপস্থিতিতে কালো বর্ণ ধারণ করা আকাশপানে তাকিয়ে আছে নাফিয়া। সূর্যের আলো যে সবটাই অনুপস্থিত তা কিন্তু নয়। চাঁদের পেছনে লুকিয়ে নিজের আলো জ্যোৎস্নারূপে পৃথিবীতে প্রেরণ করছেন সূর্য মামা, আর নাফিয়া মন্ত্রমুগ্ধ হয়ে জ্যোৎস্না বিলাস করছে। একা একা নির্জন রাতও, সেই সাথে শীতল হাওয়া ও জ্যোৎস্না। এই অনুভূতিটি ভাষায় প্রকাশ করবার মতো নয়। কিছুটা সময় এভাবেই কাটানোর পর হঠাৎ নিজের পাশে কারো উপস্থিতি অনুভব করে নাফিয়া। পাশ ফিরে তাকাতেই দেখে আফিম দাঁড়িয়ে আছে। আফিমের থেকে দৃষ্টি সরিয়ে স্থান ত্যাগ করার উদ্দেশ্যে পা বাড়াতেই আফিম বলে ওঠে, সরি। হঠাৎ এক অনাকাঙ্ক্ষিত শব্দ কানে এসে পৌঁছেতেই নাফিয়া অবাক চাহনি নিয়ে আফিমের দিকে ফিরে তাকায়। আফিম নাফিয়ার দিকে না তাকিয়ে নিজের সামনে বরাবর দৃষ্টি রেখেই আবারও বলে ওঠে, আই এম সরি। উত্তরে কিছু বলে না নাফিয়া। সে কল্পনাও করেনি আফিম তাকে সরি বলবে। অবাক হওয়ার সীমা অতিক্রম হওয়ার পরেও চেহারায় স্বাভাবিকতা বজায় রাখে নাফিয়া। কিছুটা সময় নিয়ে সে বলে ওঠে, আমি জানি আপনি অনুতপ্ত, না হয় প্রতিদিন আমার খবর নিতেন না। অবাক হয় আফিম। এই বিষয়টি নাফিয়া কিভাবে জানল? সে জিজ্ঞাসু দৃষ্টিতে নাফিয়ার দিকে তাকায়। যাকে জিজ্ঞেস করতেন সেই বলেছে। উত্তরে আর কিছু বলে না আফিম। নাফিয়ার থেকে দৃষ্টি সরিয়ে আকাশপানে তাকায়। নাফিয়াও একই কাজ করল। কিছুটা সময় নীরবতা চলার পর নাফিয়া বলে ওঠে, আপনি খুব বদমেজাজি বা বদরাগী হলেও মানুষটা খারাপ নন, তা উপলব্ধি করেছি। নাফিয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করে আফিম মৃদু সুরে বলে ওঠে, আপনি সত্যি খারাপ হলে প্রথম দিন শুধু মাত্র অচেতন হয় একজন অপরিচিত মেয়ের জন্যে সে রাতে ডাক্তার ডেকে আনতেন না, আর সেদিন রাতে আপনার সম্পর্কে বাজে মন্তব্য করার পরও, অনেকটা রেগে থাকার পরেও আমার পায়ে ব্যান্ডেজ করবার জন্য সার্ভেন্ট পাঠাতেন না। উত্তরে কিছুই বলে না আফিম। কিছুটা সময় নাফিয়ার চোখে চোখ রেখে তাকিয়ে থাকার পর দৃষ্টি সরিয়ে আকাশপানে দৃষ্টি নিক্ষেপ করে। অবাক হচ্ছে আফিম। মেয়েটি ওর জন্য এতটা কষ্ট পাবার পরও ক্রোধান্বিত না হয়ে উল্টো ওর ভালো দিকগুলো নিয়ে ভাবছে। কিছুটা সময় নীরবতায় কাটিয়ে দেয় উভয় একে অপরের পাশাপাশি। অতঃপর নাফিয়া তার কক্ষে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়েও থেমে যেয়ে বলে ওঠে, কারো কথায় নিজেকে বিচার করা বোকামো। আপনি জানেন আপনি অক্ষম নন, তবে আপনি সত্যিই অক্ষম নন আফিম। বলে আর দাঁড়ায় না নাফিয়া। সে নিজের কক্ষের পথে অগ্রসর হয়। এদিকে নাফিয়ার কথায় আলতো এক হাসি ফুটে ওঠে আফিমের ঠোঁটে। বাচ্চাদের কাছে খুব প্রিয় একটি দিন হচ্ছে শুক্রবার। ঠিক তেমনই কিছু আরামপ্রিয় মানুষের কাছে শুক্রবারের আরেক নাম প্রেম। বাচ্চারা শুক্রবার পছন্দ করে পড়াশোনা দিয়ে একটি দিন রেহাই মিলবে বলে, আর আরামপ্রিয় মানুষেরা শুক্রবারে প্রেম খুঁজে পায়। তাদের প্রেম হয় সকালের এক লম্বা ঘুমের সাথে। আহা, সকালের ঘুমটা সে যে কি শান্তিময়। নাফিয়া আরামপ্রিয় মানুষের কাতারেই পড়ে। আজ শুক্রবার। সে তো কোনোভাবেই 10টার আগে বিছানা ছাড়তে রাজি নয়, কিন্তু 5:40 তার দরজায় কড়া নাড়ার শব্দ। এমন প্রেমময় ঘুমের মায়া কাটিয়ে দরজার ওপাশের ব্যক্তিকে সাড়া দেওয়ার বিন্দু পরিমাণ ইচ্ছে তার নেই। ওদিকে দরজার ওপাশের মানুষটি কয়েক সেকেন্ডের বিরতি নিয়ে নিয়ে দরজায় কড়া নেড়ে চলছে। একরাশ বিরক্তি নিয়ে উঠে দরজা খুলে নাফিয়া। চোখে মুখে বিরক্তির ছাপ ফেলে বলে ওঠে, আজ শুক্রবার, আমি ঘুমাবো। নাফিয়ার উক্তি শুনে গৃহপরিচারিকা ঠোঁটে হাসি ফুটিয়ে বলে ওঠে, ম্যাম, আপনি এখন ছাত্রজীবনে নেই যে শুক্রবার ছুটির দিন উদযাপন করবেন। বিরক্তি ভাব বজায় রেখে নাফিয়া বলে ওঠে, কি বলতে চাইছেন? দাদি ডাকছেন আপনায়। এবার ঠোঁট উল্টে কাঁদো কাঁদো কণ্ঠে নাফিয়া বলে ওঠে, আসছি। অতঃপর তৈরি হয়ে সে দাদির কক্ষে উপস্থিত হয়। দাদির কক্ষে সানিয়া বেগম এবং দাদি উভয়ই বড় এক জানালার ধারে পাতানো দুজোড়া সোফায় দুজনে বসে আছেন। নাফিয়া তাদের সালাম দিয়ে তাদের কাছে গিয়ে বসে। সানিয়া বেগম নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, নাফিয়া, পায়ের ব্যথা তো মনে হয় এখন আর নেই? জি আন্টি, শুক্রবার আর শনিবার আফিম অফিসে যায় না। ওর আলাদা কিছু কাজ থাকে, তার জন্য এই 2 দিন বরাদ্দকৃত। ভাবছি ওকে বলবো আজ কাজ বাদ দিয়ে আমাদের নিয়ে কোথাও ঘুরতে যেতে। ঘুরতে যাবার কথা শোনা মাত্রই সকালে হওয়া তার প্রেমের বিচ্ছেদের সব শোক ভুলে গেল।
নাফিয়া। তার মুখে ফুটে ওঠে সেই লম্বা হাসিটি, সাক্ষ্য দিচ্ছে সে কতটা উচ্ছ্বসিত। নাফিয়া সানিয়া বেগমকে উদ্দেশ্য করে বলে ওঠে, কখন যাব আমরা? নাফিয়ার এমন আগ্রহ দেখে আলতো হাসেন সানিয়া বেগম এবং উত্তরে বলেন, দেখি আফিম কি বলে। সাথে সাথে মুখের হাসি বিলীন হয়ে গেল নাফিয়ার। সে মৃদু সুরে বলে ওঠে, গোমরা মুখ নিয়ে যাবে বলে মনে হয় না। কিছু বললে? সানিয়া বেগম জিজ্ঞেস করলেন। না আন্টি। দাদি রাজি তো যেতে? হ্যাঁ, দাদি বলল। নীল পাঞ্জাবি ও সাদা পায়জামা পরিহিত আফিম সিঁড়ি বেয়ে নিজ কক্ষ হতে হল রুমের উদ্দেশ্যে আসছে। হল রুমের সোফাতে বসেছিল নাফিয়া ও দাদি। পায়ের শব্দ পেয়ে নাফিয়া সিঁড়ির দিকে তাকায়। এলোমেলো ভেজা চুল, নীল পাঞ্জাবের হাতাটি কোণে অবধি ওঠানো, সেই সাথে সাদা পায়জামা পরিহিত এই সুদর্শন যুবকটিতে চোখ আটকে যায় নাফিয়ার। আফিম খুব বেশি লম্বা না হলেও 5 ফিট 8 ইঞ্চি কম নয়। দুধে আলতা গায়ের রং তার, মুখে চাপদাড়ি, চোখগুলো খুব বড় না হলেও পাপড়িগুলো বেশ ঘন, সেই সাথে চোখের মণি একদম গাঢ় খয়েরি রঙের। ঠোঁটটা নাও পাতলা নাও মোটা, একদম সম্পূর্ণ ঠোঁট যাকে বলে। চেহারাটা কিছুটা লম্বাটে, স্বাস্থ্য নাও মোটা নাও হ্যাংলা। আফিমকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে এতটাই মগ্ন ছিল নাফিয়া যে যখন তার ধ্যান ভাঙে দেখতে পায় আফিম এক ভ্রু উঁচু করে তার দিকেই চেয়ে আছে। অপ্রীতিকর এক পরিস্থিতিতে পড়ে যায় নাফিয়া। আফিমের থেকে চোখ সরিয়ে নিয়ে মনে মনে নিজেকে কঠিন কঠিন কিছু গালি শুনিয়ে দেয়। সেই সাথে তার মনে প্রশ্ন জাগে, এতদিন ধরে দেখছি লোকটাকে, কই আগে তো এভাবে চোখ আটকে যায়নি তার উপর, তবে আজ কি হলো? নিজের মনে মনেই উত্তরটি বানিয়ে নিল সে। হয়তো আফিমের সৌন্দর্য এতদিন তার মনে জমে থাকা সেই ঘৃণানুভূতি আড়াল করে রেখেছিল। সোফায় বসে আফিম একজন সার্ভেন্টকে কফি আনার আদেশ করে। সার্ভেন্টটি আদেশ পেয়ে রান্নাঘরে যেতেই নাফিয়ার কিছু একটা ভেবে বলে ওঠে, আমি একটু আসছি, বলে উঠে যায় সে। নাফিয়ার হুট করে এভাবে উঠে যাওয়ার বিষয়টি আফিমের কাছে সন্দেহের মনে হলো। রান্নাঘরে এসে নাফিয়া সার্ভেন্টটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, কফিটি আমি বানিয়ে দিচ্ছি, আপনি ততক্ষণে আমার রুমের বিছানাটি পরিষ্কার করে দিয়ে আসুন। একটু বিশ্রাম নিতে চাইছি, কিন্তু বিছানাটি অপরিষ্কার। ঠিক আছে ম্যাম, আমি অন্য কাউকে বলছি আপনার বিছানাটি পরিষ্কার করে দিতে। শুধু শুধু কষ্ট করে আপনার কফি বানাতে হবে না, যা বলেছি তাই করুন। কফি বানানো শেষ হলে আপনাকে ডেকে নিব, যে কফিটা দিয়ে আসবেন। মেয়েটি আর কিছু না বলে রান্নাঘর ত্যাগ করে। এদিকে মেয়েটি যেতে নাফিয়া ঝটপট করে কফিটি বানিয়ে নেয়। অতঃপর ঠোঁটে এক শয়তানি হাসি ফুটিয়ে লবণের ডিব্বাটি হাতে নিয়ে বলে ওঠে, সরি আফিম, কিন্তু আপনাকে একটু না জ্বালালে শান্তি পাবো না। বদঅভ্যাস হয়ে গিয়েছে আপনাকে জ্বালানো। কথাটি শেষ করে নাফিয়া যেই কফিতে লবণ ঢালতে যাবে অমনি কেউ একজন তার হাত ধরে নেয়। চমকে হাতের মালিকের দিকে তাকাতেই আফিমকে দেখে ভয়ে গলা শুকিয়ে যায় তার। আফিম নাফিয়ার হাত থেকে লবণের ডিব্বাটি নিয়ে জায়গা মতো রেখে নাফিয়ার দিকে ধীরে ধীরে অগ্রসর হতে হতে বলে ওঠে, তো কী বলছিলেন মিস শেখ? আমায় না জ্বালালে আপনি শান্তি পাবেন না? উত্তরে কিছু না বলে এক পা করে পিছিয়ে যায় নাফিয়া। আফিম অগ্রসর হতে হতে আবারও বলে ওঠে, আমায় জ্বালানোর বদভ্যাসে পড়ে গিয়েছেন? কথাটি শেষ করে এক হাতে নাফিয়ার কোমর জড়িয়ে ধরে নাফিয়াকে নিজের কাছে নিয়ে আসে আফিম। আফিমের কাছে আসতেই নাফিয়া এক অদ্ভুত অনুভূতি অনুভব করতে আরম্ভ করে, যা সে আগে কখনো অনুভব করেনি। আফিম নাফিয়ার কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলে ওঠে, যদি বলি এ বদভ্যাসে আমিও অভ্যস্ত। ঠোঁটে বাঁকা হাসি তার। আফিমের শরীরের মাথাল করা গ্রানে নাফিয়া আবেশে নিজের চোখজোড়া বুঝে নিয়ে মুগ্ধ হয়ে তার নিজের নিঃশ্বাসের সাথে নিজের মাঝে টেনে নিচ্ছি। সেই সাথে আফিমের মৃদু কণ্ঠস্বর ও তার বলা উক্তিটি নাফিয়ার হৃদস্পন্দন কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে। আর একটু বাড়লে হয়তো মরে যাবে সে, ঠিক এমনটি অনুভব করছে নাফিয়া। এরই মাঝে সার্ভেন্টটির পায়ের শব্দ কানে আসতে আফিম নাফিয়াকে ছেড়ে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। নাফিয়াও ঠিক হয়ে দাঁড়ায়, কফিটি হাতে নিয়ে আফিমের দিকে এগিয়ে দেয়। সার্ভেন্টটি রান্নাঘরে প্রবেশ করে আফিমকে দেখে ঘাবড়ে যায় এবং বলতে আরম্ভ করে, ক্ষমা করুন স্যার, আসলে আমি কফি বানাতাম, কিন্তু ম্যাম। মেয়েটির কথা শেষ হওয়ার আগে আফিম বলে ওঠে, ইটস অল রাইট। মেয়েটি যেন হাঁপ ছেড়ে বাঁচে। অতঃপর নাফিয়া এবং আফিম উভয়ই হলরুমে এসে বসে। এতক্ষণে সানিয়া বেগমও হলরুমে এসে বসেছেন। আফিম আসতেই তিনি আফিমকে উদ্দেশ্য করে বলে ওঠে, আফিম, মম, আজ বাইরে কোথাও ঘুরতে যেতে চাইছি, যাওয়া যায়? ভাবছি আমাদের পুরানো বাড়িটাই যাই, 2 বছর হলো যাওয়া হয় না। ঠিক আছে, রবি মামাকে বলে দিচ্ছি বাড়িটি পরিষ্কার করিয়ে রাখতে। বেশ, ঠোঁটে হাসি নিয়ে বলে ওঠে সানিয়া বেগম। গাড়ির ড্রাইভিং সিটে বসলো আফিম। আজ সেই ড্রাইভ করবে।
তার পাশের সিটে বসলো সানিয়া বেগম এবং পেছনের সিটে দাদি এবং নাফিয়া। ঠিক 3টা বাজতে রওনা হলো তারা আফিমদের পুরনো বাড়ির উদ্দেশ্যে। প্রায় 2-3 ঘন্টা রাস্তা। শহর ছাড়িয়ে একটি মফস্বল এলাকাতে আফিমদের পুরনো বাড়িটি অবস্থিত। শহর পেরিয়ে সেই এলাকাটির কাছাকাছি আসতেই দেখা যায় রাস্তার দুপাশে জনবসতিহীন বিরাট জায়গা জুড়ে শুধু হরেক রকমের গাছপালা। রাস্তাটি একদম পাকাপোক্ত হলেও আশেপাশের দৃশ্যমান সব কিছুই নাফিয়াকে গ্রামের অনুভূতি দিচ্ছে। এতগুলো বছর পর সে গ্রামের মতো একটি জায়গা যাচ্ছে ভাবতেই একরাশ ভালোবাসা এসে নাফিয়ার মনে জায়গা করে নেয়। বাইরের দৃশ্য নাফিয়ার ভিতরে যে মুগ্ধতা সৃষ্টি করছে তার বহিঃপ্রকাশ তার ঠোঁটের হাসির মাধ্যমে প্রকাশ পাচ্ছে। লুকিং গ্লাসের সাহায্যে আফিমও নাফিয়া সে মুগ্ধতার হাসির সাক্ষী হয়ে রয়। সন্ধ্যা নেমে এসেছে। আকাশটা ধূসর রং ধারণ করেছে এবং সূর্যের তাপ জানিয়েছে বিদায়। চারিদিকে বয়ে চলছে ঠান্ডা ঠান্ডা বাতাস। আফিমদের পুরান বাড়িটি ঠিক পুরনো দিনের বাড়িগুলোর মতোই, নেই কোনো আধুনিকতার ছোঁয়া। বাড়ির সামনে এক মস্ত বড় উঠোন। সেই উঠোনের চারপাশ দিয়ে আছে বিভিন্ন গাছগাছালি। জায়গাটা গাছগাছালি বেশি থাকায় বাতাস যেমন বেশি, ঠিক তেমনই দূষণমুক্ত ও অক্সিজেন সমৃদ্ধ নির্মল নিঃশ্বাস মুগ্ধতার সাথে নিজের মাঝে টেনে নেওয়া যায়। ভূতের ভয় পাবারও সুযোগ নেই, কারণ আফিমদের বাড়ির সামনে ছোট্ট মোটামুটি পাকাপোক্ত একটি রাস্তা এবং রাস্তার ওপাশেই আরেকটি বাড়ি আছে। আফিমদের বাড়ির দুপাশেও 2টো বাড়ি আছে, কিন্তু মধ্যবর্তী দূরত্ব অনেক। রাতে মাছের বারবিকিউ খাওয়া হবে, আগের থেকে পরিকল্পিত ছিল, তাই এই সন্ধে দিয়েই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বাড়ি থেকে ম্যারিনেট করা মাছ নিয়ে এসেছিলেন সানিয়া বেগম, আর যা যা প্রয়োজন তার ব্যবস্থা করেছেন রবি চাচা। বারবিকিউ তৈরির সময় সবাই উঠোনে বসিয়ে আড্ডা দিবে সেই পরিকল্পনা অনুযায়ী উঠোনে ছোট্ট ছোট্ট বেশ কয়েকটি বসার জন্য মোড়া পাতানো হয়েছে। আফিম একটি হাতা কাটা গেঞ্জি পরে বারবিকিউর জন্য উঠোনের চুলো ঠিক করছে। বিন্দু বিন্দু ঘাম জমেছে তার মুখে ও শরীরে। চুলগুলো এলোমেলো এবং কিছু অবাধ্য চুল তার কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই মুহূর্তে আফিমকে কেউ দেখলে মুগ্ধ হতে বাধ্য। নাফিয়া আফিমের থেকে কিছুটা দূরে ঠিক সামনে বরাবরই একটি মোড়ায় বসে আছে। তার পাশে দাদি ও সানিয়া বেগম গল্প করছে। সে গল্পে নাফিয়ার মনোযোগ নেই। সে তো তার সামনে বরাবর চুল সেট করতে থাকা এক সুদর্শন পুরুষকে দেখতে ব্যস্ত। চুলা ঠিক করার মাঝেই আফিম হঠাৎ চোখ তুলে তাকায় নাফিয়ার দিকে। দেখে নাফিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আফিমের চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নেয় নাফিয়া। আবারও এক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হলো তাকে। নিজের উপরে রাগ হচ্ছে নাফিয়ার। কেন সে বিনা কারণে আজকাল এতটা দেখছে এই পুরুষটাকে? কই, সে তো ইচ্ছে করে দেখে না, অনিচ্ছাকৃতই তো বারবার চোখ দুটো এই পুরুষটাতেই আটকে যাচ্ছে। নিজের উপরে বিরক্ত হচ্ছে সে। এদিকে নাফিয়ার তাকিয়ে থাকাটা বেশ কিছুটা সময় ধরেই বুঝতে পারছিল আফিম, তাই সে ইচ্ছাকৃতই হুট করে তাকায় নাফিয়ার দিকে, যেন চোর হাতে নাতে ধরা পড়ে। চোখে চোখ পড়তে নাফিয়ার চোখ সরিয়ে নেওয়া ও লজ্জা পাওয়ার বিষয়টি বেশ উপভোগ করে আফিম। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে আবারও নিজের কাজে মনোনিবেশ করে সে। আফিমরা এই বাড়িতে দীর্ঘ কয়েক বছর কাটিয়েছে বলে প্রতিবেশীদের সাথে সম্পর্ক বেশ ভালো তাদের। আফিমরা এসেছে জেনে প্রতিবেশী 2জন মহিলা ও 2টি মেয়ে আসে তাদের সাথে দেখা করতে। সানিয়া বেগমের অনুরোধে রাতের খাবার সেরেই যাবেন বলে ঠিক করেন তারা। সবাই গোল করে বসে গল্পে মেতে আছেন। নাফিয়াও গল্পে যোগ দিয়েছে, কিন্তু আফিমের এদিকে বিন্দু পরিমাণ আগ্রহ নেই। সে ব্যস্ত রবি চাচার সাথে খাবারের ব্যবস্থা ও অন্যান্য কাজ নিয়ে। আজকের খাবার তালিকা যা আছে তার কিছু কিছু পদ আফিম রান্না করবে। আফিমের রান্না বেশ মজা হয়, তাই সানিয়া বেগম এবং দাদি উভয়ই নিশ্চিন্তে আছেন। আফিম ও নাফিয়া দুজনে দুজনের মতো ব্যস্ত হলেও ফাঁকে ফাঁকে আরও চোখে একে অপরকে একটু একটু দেখে নিচ্ছে। ভাগ্যক্রমে এবার আর একে অপরের চোখে চোখ পড়ে না। বেশ লম্বা সময় ধরে গল্প চলার পরে ঠিক 9টা বাজতেই রবি চাচা আসেন সবাইকে খেতে ডাকতে। সবাইও আর দেরি না করে খাওয়ার জন্য উঠানে বেছানো বড় একটি পাটিতে যেয়ে বসে পড়ে। উঠানে খাবার ব্যবস্থা করার কারণ হলো উঠোনের পরিবেশটা বেশ সুন্দর। ঠান্ডা বাতাস তো বইছেই, সেই সাথে বেশ কয়েকটা হারিকেন জ্বালিয়ে রাখার ফলে জায়গাটি হলদে বর্ণ ধারণ করেছে এবং হারিকেনগুলো দেখতেও বেশ সুন্দর লাগছে। সেই সাথে সেকেলে একটা অনুভূতি আসছে, যখন বিদ্যুৎ ছিল না এবং মানুষ আগুন দিয়ে রাতে কাজ করত। মাথার উপরে আছে প্রকাণ্ড আকাশ এবং তার বুকে ঝুলে আছে মস্ত বড় চাঁদ। বাতাসে গাছপালাগুলো নড়ছে এবং শব্দগুলো মনে অন্যরকম অনুভূতি জাগাচ্ছে। মশার জন্য রবি চাচা ধূপ ব্যবহার করেছেন, ফলে মশা তেমন নেই, আর 2-4টা যা আছে তার কামড়ই পরিবেশের মুগ্ধতার কাছে অতি নগণ্য। বলে রাখা ভালো, মশা মাছি তাড়ানোর প্রাচীন একটি পদ্ধতি হলো ধূপ।
এটি সম্পূর্ণ প্রাকৃতিক হওয়ায় শরীরের ক্ষতি করে না। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ধূপ গাছ জন্মে। গাছের কাণ্ড থেকে যে নির্যাস বা আঠা পড়ে তা দিয়েই তৈরি হয় ধূপ। এই পরিবেশে নাফিয়ার মনে হচ্ছে সে যেন আধুনিকতার যুগ হতে অনেক পিছিয়ে প্রাচীনকালে পৌঁছে গিয়েছে। ভালো লাগা, মুগ্ধতা গ্রাস করছে তাকে। কিছুটা সময়ের মাঝেই সকলের সামনে খাবার উপস্থিত করা আরম্ভ হয়। রবি চাচা ও আফিম উভয়ই একে একে খাবার এনে পার্টির মধ্যখানে রাখছে। খাবারের তালিকায় আছে কোরাল মাছের বারবিকিউ, নান, মুরগি ঝাল করে রান্না, গরুর মাংস ভুনা, স্যালাদ, সাথে সাদা ভাতও আছে। যারা নান খাবে না তারা সাদা ভাত খেতে পারবে। অতঃপর সবাই মিলে খাওয়ার পাট চুকিয়ে প্রতিবেশীরা বিদায় নেয়। প্রতিবেশীদের বিদায় দিয়ে সবাই যে যার কক্ষে ঘুমোতে চলে যায়। এ বাড়িতেও নাফিয়াকে দাদির পাশে রুমটি দেওয়া হয় ঘুমাবার জন্য। কিন্তু রাত 12টা বাজতে চলল, নাফিয়ার বিন্দু পরিমাণ ঘুম আসছে না। তার ইচ্ছে করছে উঠোনে যেয়ে আরও কিছুক্ষণ নিস্তব্ধে বসে থাকতে, কিন্তু একা যেতেও ভয় লাগছে তার। সে শুয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে উঠে জানালার ধারে যায়। জানালা দিয়ে বাইরের উঠোন দেখা যাচ্ছে। হারিকেনের হলদে বর্ণের আলোতে একজন পুরুষকে স্পষ্ট দেখতে পায় নাফিয়া। ঠোঁটে হাসি টেনে চুল হতে কোমর অবধি কাপড় নিয়ে আবৃত করে সে উঠোনের উদ্দেশ্যে অগ্রসর হয়। আফিম যেন স্লো মিউজিক ছেড়ে এক হাত মাথার নিচে ও অপর হাত বুকের উপর রেখে শুয়ে আছে, নয়ন তার চন্দ্রিমার দিকে। নাফিয়া এসে আফিমের থেকে একটু দূরে দাঁড়িয়ে জিজ্ঞেস করে ওঠে, আমিও যদি আপনার সাথে এখানে বসি তবে কি খুব বিরক্ত হবেন? হঠাৎ কারো কণ্ঠস্বর কানে আসতেই উঠে বসে আফিম। নাফিয়ার দিকে একবার তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নেয় সে। নিজ স্থান থেকে একটু সরে নাফিয়াকে বসার জায়গা করে দিতেই নাফিয়া ঠোঁটে একটু হাসি নিয়ে আফিমের পাশে বসে পড়ে। নাফিয়া আফিমকে উদ্দেশ্য করে বলে ওঠে, এত রাতে এখানে? এ বাড়িতে এলে হয় ছাদে, না হয় এখানেই রাত কাটে আমার। বাহ! কথার আর কিছু না পেয়ে উত্তরে কিছুটা সময় নীরব থাকে। নীরবতা ভেঙে আফিম বলে ওঠে, তুমি জেগে আছো যে? ঘুম আসছিল না, এই মুগ্ধতাটা মিস করছিলাম। উত্তরে কিছু বলে না আফিম। নাফিয়া বলে ওঠে, এখানে আপনার কোনো বন্ধুমহল নেই? বন্ধু নামক সম্পর্কটি আমার জীবনে নেই। অবাক হয় নাফিয়া। বিস্মিত কণ্ঠে নাফিয়া জিজ্ঞেস করে, কেন? গম্ভীর, কথা কম বলা আর আলাদা ব্যক্তিত্বের হওয়ায়। তাতে কি হয়েছে? আমার তো মনে হয় আপনি অনেক ভালো বন্ধু হওয়ার যোগ্য। এতক্ষণ অন্যদিকে তাকিয়ে থাকলেও এ কথায় নাফিয়ার দিকে দৃষ্টিতে নিক্ষেপ করে আফিম। আফিমের চোখে চোখ রেখে নাফিয়া তার ডান হাতটি আফিমের দিকে বাড়িয়ে দিয়ে বলে ওঠে, বন্ধু হতে পারি? ঠোঁটে আলতো হাসি নিয়ে বলে। একবার নাফিয়ার হাতের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নাফিয়ার চোখের দিকে তাকায় আফিম। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে নাফিয়ার বাড়িয়ে দেওয়া হাতটা ধরে এক হ্যাঁচকা টানে নাফিয়াকে একদম নিজের কাছে নিয়ে আসে আফিম। উভয় একে অপরের এতটা কাছে যে উভয়ের ঠোঁট জোড়ার মধ্যবর্তী দূরত্ব বেশ কয়েক ইঞ্চি। আফিমের এমন বাজে কাজে নাফিয়া চমকে যায়। সেই সাথে আফিমের এতটা কাছে আসার তার হৃদস্পন্দন কয়েকশো গুণ বেড়ে গিয়েছে। আফিম ঠোঁটে বাঁকা হাসি নিয়েই মৃদুস্বরে বলে ওঠে, আর কি কি হওয়ার যোগ্য আমি? মুহূর্তে একরাশ লজ্জা ও অদ্ভুত অনুভূতিতে ছেয়ে গেল নাফিয়ার হৃদয়। আফিমের দিকে তাকিয়ে থাকাটা বেশ দুষ্কর মনে হচ্ছে তার কাছে, তাই চোখ জোড়া নামিয়ে নেয় সে। হারিকেনের এই হলদে আলোতে নাফিয়ার লজ্জা রাঙা চেহারাটা এতটাই মোহনীয় লাগছে যে আফিম নিজের অজান্তেই একটি ঘোরের মাঝে বিলীন হয়ে যেতে আরম্ভ করে। কিছু না ভেবেই আফিম একটু একটু করে এগিয়ে যেতে থাকে নাফিয়ার ঠোঁটের দিকে। আফিমের ঘন নিঃশ্বাস নিজের মুখের উপর অনুভব করতেই নাফিয়া আধো আধো চোখে আফিমের দিকে তাকায়। আফিম ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তার ঠোঁটের দিকে। নাফিয়া খুব করে চাচ্ছে আফিমকে আটকাতে, কিন্তু কেন যেন সে অনুভব করছে তার পুরো শরীর অবশ হয়ে গিয়েছে। সে কোনোভাবেই পারছে না আফিমকে বাধা দিতে। তবে কি কোথাও না কোথাও সেও চায় এটি? আফিম আর নাফিয়ার ঠোঁট জোড়ার মাঝে ঠিক 2 ইঞ্চি দূরত্ব অবশিষ্ট। ঠিক এমন সময় হুট করে হারিকেনের কেরোসিন শেষ হয়ে আলো নিভে যায় এবং পুরো জায়গাটি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। অমনি ভয়ে আফিমকে জড়িয়ে ধরে নাফিয়া। হঠাৎ ঘোর কেটে যাওয়ায় আফিম একটু অপ্রস্তুত হয়ে পড়লেও নিজের বুকে নাফিয়ার অস্তিত্ব অনুভব করে অনেকটা অন্যরকম ভালো লাগা কাজ করে তার। এক হাতে নাফিয়াকে জড়িয়ে ধরে অপর হাতে ফোনের লাইটটি জ্বালায় সে। আলোর উপস্থিতি টের পেয়ে আফিমের বুক হতে আলতো করে মাথা তুলে আফিমের দিকে তাকাতেই দেখে আফিম তার দিকে চেয়ে আছে ঠোঁটে সেই বাঁকা হাসি নিয়ে। ভীষণ লজ্জায় এসে ভিড় জমায় নাফিয়ার মনে। সে আর দেরি না করে আফিমকে ছেড়ে নিজের কক্ষের দিকে দৌড়ে পালায়। এদিকে নাফিয়ার কাজ দেখে হেসে দেয় আফিম। সকালে আফিম, দাদি, সানিয়া বেগম, নাফিয়া সবাই প্রস্তুত হয়ে বের হয় পুরনো বাড়ির আশপাশটা ঘুরে ঘুরে দেখতে।
আজ গাড়ি নিয়ে বের হয়নি তারা। সানিয়া বেগম ও দাদি তাদের পুরনো স্মৃতিগুলো নিয়ে কথা বলতে বলতেই হাঁটছে। এদিকে তাদের পেছনে আফিম ও নাফিয়া নীরবে হেঁটে হেঁটে চলছে। হাঁটার মাঝে আরও চোখে একে অপরকে একটু দেখছেও। অনেকটা হাঁটার পর নাফিয়া দেখে বেশ বড় একটি খালি মাঠ এবং এর এক কিনারায় 5-6টির মতো ঘোড়া বেঁধে রাখা। একজন লোকে ঘোড়াগুলোর সাথে দাঁড়ানো। নাফিয়া ঘোড়া দেখে বেশ উত্তেজিত হয়ে দ্রুত পদে ঘোড়াগুলোর কাছে চলে যায় এবং লোকটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই ঘোড়াগুলো কী জন্য রাখা হয়েছে? এই ঘোড়াগুলো দ্বারা প্রতিদিন ঘোড়ার গাড়ি চালানো হয়। ও, আলাদাভাবে ঘোড়া চালানো যাবে না, এ নিয়ম নেই। মন খারাপ হয়ে যায় নাফিয়ার। এমন খারাপ নিয়েই বাকিদের কাছে ফিরে আসে সে। সবাই দূর থেকে নাফিয়ার এ বিষয়টি খেয়াল করে। সানিয়া বেগম এবং দাদি উভয়ই নাফিয়াকে মন খারাপ না করার জন্য সান্ত্বনা দিয়ে নিজেদের মতো করে আবারও হাঁটা আরম্ভ করে। আফিম এতক্ষণে কিছু না বললেও এবার বলে ওঠে, ঘোড়া চড়াতে পারো? নাফিয়া মাথা ডানে বামে হেলিয়ে বোঝায় সে পারে না। আফিম এবার বলে ওঠে, তাহলে এত মন খারাপের কি আছে ইডিয়েট? আফিমের কথার সাথে সাথে মেজাজ খারাপ হয়ে যায় নাফিয়ার। সে ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, নিজে এত পারলে যান না, চালান, অ্যারোগ্যান্ট। আফিম উত্তরে কিছু না বলে উল্টো হেঁটে সেই ঘোড়াগুলোর কাছে যায়। নাফিয়া বিষয়টি খেয়াল করে না। সে তো আছে তার মন খারাপ নিয়ে। কিছুটা সময় পার হতেই আফিম একটি ঘোড়া চড়ে তা নিয়ে নাফিয়ার কাছে আসে। নাফিয়ার চোখ আফিমের উপর পড়তেই তার চোখগুলো রসগোল্লা ন্যায় বড় হয়ে যায়। অবাক চাহনিতে তাকিয়ে আছে সে আফিমের দিকে। আফিম ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে তার দিকে চেয়ে আছে। আফিম ঘোড়া চড়াতে পারে দেখে নাফিয়া বেশ খুশি হয়ে আফিমের কাছে যেয়ে বলে ওঠে, প্লিজ আফিম, আমার ছোটোবেলা দিয়ে শখ ঘোড়া চড়ানোর, প্লিজ আমাকেও সাথে নিন। নো আয়ন, প্লিজ প্লিজ প্লিজ। কিছুক্ষণ আগে কেউ একজন আমাকে অ্যারোগেন্ট বলেছিল। সরি, প্লিজ ক্ষমা করে দেন। সানিয়া বেগম এবং দাদিও আফিমকে বলে ওঠে নাফিয়াকে ঘোরাতে ওঠাতে। অবশেষে আফিম নাফিয়াকেও ওঠায় ঘোরাতে। অসম্ভব ভালো লাগা কাজ করছে নাফিয়ার। এই প্রথম সে ঘোরাতে উঠল। অবশ্য একপাশে পা রেখেছে সে, ছেলেদের মতো আর বসেনি। আফিম ঘোড়াকে নিয়ন্ত্রণে রেখে ধীরে ধীরে চালানোর মাঝেই নাফিয়ার কানের কাছে মুখ নিয়ে এসে বলে ওঠে, আমাকে ধন্যবাদ বলা উচিত তোমার, মিস শেখ। আফিমের দুবাহুর মাঝে আবদ্ধ হয়ে আছে নাফিয়া। সেই সাথে আফিমের এতটা কাছে এসে মৃদুস্বরে কথা বলায় কেমন যেন আলাদা রকমের অনুভূতি হচ্ছে নাফিয়ার। এই অনুভূতিটার কোনো নাম নেই, আর অনুভূতি কিভাবে ব্যক্ত করতে হয় তাও জানা নেই নাফিয়ার। কিন্তু সে এই অনুভূতিটুকু বারংবার অনুভব করতে চায়। কিছুটা কাঁপা কাঁপা সরে নাফিয়া বলে ওঠে, থ্যাংক ইউ। এভাবে না। তবে উত্তরে কিছু না বলে ঠোঁটে আলতো হাসি ঝুলিয়ে নেয় আফিম। দাদিকে রাতের শেষ ওষুধটি দিয়ে কাজ শেষ হতেই নিজের কক্ষে ফিরে আসে নাফিয়া। গায়ে জড়ানো ওড়নাটি খুলে বিছানায় ছুঁড়ে ফেলে নিজেও বিছানায় গায়ে লিয়ে দেয়। আজ 3 মাস 15 দিন পূর্ণ হলো তার এ বাড়িতে পদার্পণ করার। তারপরেও মনে হয় এই তো বেশ কয়েকদিনই হয়েছে এ বাড়িতে সে পদার্পণ করেছে। সেই সাথে এ বাড়ির মানুষগুলো এতটাই ভালো যে এই মানুষগুলোর সাথে থাকলে নাফিয়ার মনে হয় সে তার পরিবারের সাথেই আছে। হঠাৎ নাফিয়ার পাশে পড়ে থাকা তার ফোনটি বেজে ওঠে। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখতে পায় আম্মু লিখে সেভ করা নম্বরটি দিয়ে কল আসছে। নাফিয়া ঠোঁটে হাসি টেনে কলটি রিসিভ করে। ফোনের ওপাশ হতে নয়না বেগম বলে ওঠে, কেমন আছো মা? সকালে সেই সাথে দুপুরেও তো এই একই প্রশ্ন করেছো আম্মু। আর গত 3 মাস 15 দিনে প্রতিদিন 3 বেলা করে এই একই প্রশ্ন করে আসছো। তুমি বিরক্ত হও না? মোটেই না। মা হলে বুঝতে। এখনও মা হওয়া নয় তো, তাই এমন প্রশ্ন জাগে। উত্তরে একটু হাসে নাফিয়া, অতঃপর বলে ওঠে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। সন্তান এতটা দিন ধরে দূরে থাকলে কোনো মা ভালো থাকে? দূরে কোথায়, মাত্র 40 মিনিটের রাস্তা। আর এই 40 মিনিটের রাস্তায় তুমি গত 3 মাসে অতিক্রম করে নিয়ে নিজ মায়ের সাথে দেখা করতে আসতে পারলে না? উত্তরে চুপ থাকে নাফিয়া। নয়না বেগম আবারও বলে ওঠে, নিজের মা বাবা বোন কারো কথাই কি তোমার মনে পড়ে না? একটি বারও এসে তাদের দেখে যেতে ইচ্ছে হয় না? উফ আম্মু, বড্ড বেশি বোঝো। এখানে আমি কাজের জন্যই থাকি, আর মাত্র 3 মাস হলো জয়েন করেছি। এখনই যদি ছুটি চাই তবে তারা কি ভাববে? নিশ্চয়ই এটাই যে আমি কাজে ফাঁকি দেওয়া মেয়ে। এত কিছু বুঝতে চাইছি না। 2-3 দিনের মাঝেই তোমায় বাসায় দেখতে চাই। কিন্তু নাফিয়া, এটি আদেশ। ঠিক আছে মা, রাখছি। কাল সকালেই জানাবা কখন আসছো। আচ্ছা। ফোন রেখে কিছুটা চিন্তিত হয় নাফিয়া। জানালার ধারে এসে দাঁড়িয়ে আকাশপানে দৃষ্টি নিক্ষেপ করে নাফিয়া। আজ আকাশে চাঁদ নেই, তবে তারার সমাবেশ দৃশ্যমান।
চাঁদে যেমন মুগ্ধতা আছে, প্রশান্তি আছে, তারাই তা না থাকলেও তা দেখতে বেশ লাগে। নাফিয়া নিজের গায়ে ওড়না পেঁচিয়ে ছাদে যাওয়ার উদ্দেশ্যে নিজের কক্ষ ত্যাগ করে। ছাদে আসতেই চমকে যায় নাফিয়া। ছাদে এসে যে তার এমন কিছু দেখতে হবে তা তার ভাবনাতেই ছিল না। ছাদের দরজার ধারে চুপটি করে দাঁড়িয়ে পড়ে সে। আফিম কোনো একটা স্লো মিউজিকে, স্লো মোশন ড্যান্সে মত্ত হয়ে আছে। বাইরের জগতের কোনো কিছুই তাকে প্রভাবিত করছে না। সে যেন নিজের অন্য কোনো একটা দুনিয়ায় আছে এই মুহূর্তে। প্রায় 7 মিনিট মন্ত্রমুগ্ধ হয়ে আফিমের নৃত্য দেখার পরে নাফিয়া অনিচ্ছাকৃতই বলে ফেলে, ওয়াও, অসাধারণ। নাফিয়ার কণ্ঠস্বর কানে আসতে তার দিকে তাকিয়ে থেমে যায় আফিম। হাঁপিয়ে যাওয়া নিঃশ্বাস কিছুটা ঘন হয়ে গিয়েছে তার। নাফিয়া আফিমের দিকে এগিয়ে আসতে আসতে বলে ওঠে, একদম ইন্ডিয়ার রাঘব জুয়েলের মতো স্লো মোশন ড্যান্স করেন আপনি। এতটা সুন্দর স্লো মোশন ড্যান্স কোত্থেকে শিখেছেন? প্যান্টের পকেট থেকে নিজের রুমালটি বের করে মুখমণ্ডলে বিন্দু বিন্দু জমা হওয়া ঘাম মুছে নেয় আফিম। অতঃপর নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, ছোটবেলা থেকে নৃত্যের প্রতি বেশ অনুরাগী ছিলাম। একা একাই নিজের মন মতো নাচতাম। এইভাবেই কিছুটা বড় হবার পর আমার স্কুলে একজন নৃত্যে পণ্ডিত বলা চলে এমন শিক্ষকের খোঁজ পাই। তাকে অনুরোধ করার পর তিনি আমায় নাচ শিখিয়েছিলেন। এসব বলতে বলতে নাফিয়া এবং আফিম উভয়ই ছাদের রেলিংয়ের ধারে এসে দাঁড়ায়। আফিমের কথার উত্তরে নাফিয়া বলে ওঠে, বাহ, আপনার তো প্রফেশনাল ড্যান্সার হওয়া উচিত ছিল। উত্তরে কিছু না বলে একটু হাসি ঠোঁটে টেনে আনে আফিম। এরপর কিছুটা সময় নীরবে কাটাবার পর নাফিয়া বলে ওঠে, আফিম, আমার কিছুদিনের ছুটি প্রয়োজন। নাফিয়ার কথাটি শুনে তার দিকে ফিরে তাকায় আফিম। বলে ওঠে, কেন? বাসায় যেতে চাইছি। যদি না দিই ছুটি, আম্মুর আদেশ যেতেই হবে। উত্তরে আফিম কিছু বলে না। নিজের দৃষ্টি সরিয়ে নেয় সে। নাফিয়াও আফিম হতে নিজের দৃষ্টি সরিয়ে নেয়। বিন্দু পরিমাণ ভালো লাগছে না নাফিয়ার। বাসায় গেলে আগামী কিছুদিন এই মানুষটাকেও আর দেখতে পারবে না। কিন্তু নাফিয়া বুঝে উঠতে পারছে না, এই মানুষটাকে না দেখলেও ওর তো কিছু যায় আসার কথা না, তবে কেন খারাপ লাগা কাজ করছে? নাফিয়া কেনই যেন খুব করে চাইছে আফিম বলুক, মিস শেখ, আই উইল মিস ইউ। ঠিক ওই মুহূর্তে আফিম বলে ওঠে, উইল ইউ ড্যান্স মিস শেখ? চোখ মেঝের দিকে রেখে আলতো সরে বলে। অবাক হয় নাফিয়া, সেই সাথে কিছুটা খুশিও হয় সে। কিন্তু সে তো নাচতে পারে না। এটি মনে হতে মন খারাপ হয়ে যায় নাফিয়ার। সে মন খারাপ করেই বলে ওঠে, আমি নাচতে পারি না। উত্তরে আলতো হেসে আফিম তার ডান হাতটি নাফিয়ার দিকে বাড়িয়ে দেয়। একবার আফিমের হাতের দিকে তাকিয়ে চোখ সরিয়ে আফিমের চোখের দিকে তাকায় নাফিয়া। আফিমের দৃষ্টিও নাফিয়ার দিকেই। গাঢ় খয়েরি রঙের এই চোখজোড়ায় একটা ভরসা খুঁজে পাচ্ছে নাফিয়া। নাচ পারুক আর না পারুক, এই মানুষটির হাত কোনোভাবে ফিরিয়ে দিতে পারবে না সে। আর তাই না ভেবে আফিমের হাতের উপর হাত রাখে সে। আফিম এক হ্যাঁচকা টানে তাকে নিজের বুকে নিয়ে আসে। এক হাতে নাফিয়ার কোমর ও অপর হাত নাফিয়ার হাতে আঙ্গুলের মাঝে আঙ্গুল দিয়ে ধীরে ধীরে নাফিয়াকে নিয়ে দুলছে আফিম। আগের থেকেই আফিমের ফোনে স্লো মিউজিক চালু করা ছিল। বেশ কিছুটা সময় দুজনে এই স্লো ড্যান্সে মত্ত থাকে। আসলে ড্যান্সের কোনো স্টেপই নাফিয়ার করতে হচ্ছে না। প্রতিটি স্টেপ আফিম নিজে করছে এবং নাফিয়াকে দিয়ে করাচ্ছে। নাফিয়া খুব উপভোগ করছে বিষয়টি। সেই সাথে উভয়ের এতটা কাছে থাকায় তাদের দুজনের মাঝে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। এই অনুভূতিটি উভয় খুব করে উপভোগ করছে। অতঃপর নৃত্য শেষ হতেই আফিম ও নাফিয়া উভয় কিছুটা হাঁপিয়ে যাওয়ায় জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। সেই সাথে উভয়ের ঠোঁটে হাসি। নাফিয়া আফিমকে উদ্দেশ্য করে বলে ওঠে, ধন্যবাদ আফিম, এটি আমার জীবনের দ্বিতীয়তম শ্রেষ্ঠ অনুভূতি ছিল। ঠোঁটে আলতো হাসি নিয়েই আফিম জিজ্ঞেস করে ওঠে, প্রথমটি? ঘোড়ায় ওঠা। এক ভ্রু উঁচু করে আফিম বলে ওঠে, ইট মিনস তোমার জীবনের শ্রেষ্ঠ দুটি অনুভূতি আমার সাথে? জি। বাঁকা হেসে আফিম বলে ওঠে, হোয়ার ইজ মাই রিটার্ন গিফট? কী চাই আপনার? যা চাইব তাই দিবে? ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে একটু একটু করে নাফিয়ার দিকে এগিয়ে আসতে আসতে বলে ওঠে আফিম। নাফিয়া ইতস্তত বোধ করা একটু একটু পেছাতে থাকে। মৃদুস্বরে সে বলে ওঠে, চেষ্টা করব। চেষ্টা করব বললে হবে না, আমার ঘুম আসছে, পালাবার উদ্দেশ্যে বলল। বলতে বলতে ছাদের রেলিংয়ে গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ে নাফিয়া। সামনে থেকে নাফিয়ার দুপাশ হতে দু হাতে রেলিং চেপে ধরে আফিম বলে ওঠে, আগে বলো, যা চাইব তাই দিবে? ভীত কণ্ঠে নাফিয়া বলে ওঠে, আচ্ছা। ঠোঁট কামড়ে একটু হেসে আফিম বলে ওঠে, তোলা থাকলো। এবার যেন হাত ছেড়ে বাঁচে নাফিয়া। সে ঠোঁটে হাসি ফুটিয়ে বলে ওঠে, আচ্ছা। কবে যেতে চাইছো বাসায়? কালই। উত্তর শুনে কিছুটা সময় নাফিয়ার চোখের দিকে তাকিয়ে থাকে আফিম। নাফিয়াও এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আফিমের চোখের দিকে। উভয়ের চোখ জোড়াই অব্যক্ত
অনেক কথাই বলতে চাইছে এবং তারা উভয়ই একে অপরের চোখের ভাষা বুঝবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নাফিয়ার চোখের দিকে এভাবে তাকিয়ে থাকায় আবারও আফিমের মাঝে এক ঘোর লাগা অনুভূতি কাজ করছে, যা এই মুহূর্তে চাইছে না সে। ইচ্ছে না থাকা সত্ত্বেও সে নাফিয়ার থেকে চোখ ফিরে নাফিয়ার থেকে কিছুটা দূরে সরে দাঁড়ায়। আফিমের কাছে থাকাটা বেশ ভালো লাগছিল নাফিয়ার। হঠাৎ আফিমের এভাবে দূরে সরে যাওয়াটা ভালো লাগে না তার। সে কিছু না বলে চুপচাপ চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আফিম ডেকে ওঠে, মিস শেখ জি, আরও কিছুটা সময় থাকবে? মুহূর্তে মন ভালো হয়ে যায় নাফিয়ার। ঠোঁটে হাসি টেনে সম্মতি দিয়ে রেলিং ধরে আফিমের পাশেই দাঁড়ায় সে। আফিম নাফিয়াকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে ওঠে, সে সামথিং অ্যাবাউট ইউ? কী বলবো? কথাটি বলে কিছুটা সময় নিয়ে নাফিয়া নিজেই বলে ওঠে, আমি তো খুব সাধারণই, বিশেষভাবে নিজেকে উপস্থাপন করবার মতো কিছুই নেই। সাধারণ অন্য সব মেয়েদের মতোই একটি মেয়ে, তবে যে সকল জিনিস অন্য সব মেয়েদের থাকে আলাদা আমায় নাফিয়া বানায় তা হলো আমার চিন্তাধারা। আমি কখনোই নিজেকে অন্য কারোর সাথে তুলনা করি না, তাই আমার মাঝে হিংসে নেই। আমি কখনো নিজেকে নিয়ে গর্ব করি না বা নিজের বুদ্ধিমত্তা বা অর্জনসমূহ নিয়ে গৌরব অনুভব করি না। সব কিছুই আল্লাহর নিয়ামত মনে করি, তাই আমার মাঝে অহংকার নেই। আমার মাঝে নিরাশা বা হতাশা কাজ করে না, কারণ আমি জানি আমার ভাগ্যে যা আছে তা হবেই। রাতের পরে দিন আসবেই, নিয়ত সৎ থাকলে বিপদ কাটবেই। আমি কখনো কারো ক্ষতি করার চেষ্টা করি না, কারণ আমি বিশ্বাস করি কার্মা বলে একটি জিনিস আছে। আমার এইসব গুণাবলী আমাকে অন্যান্য মেয়ের থেকে আলাদা নাফিয়া বানায়। কিছুটা সময় এক দৃষ্টিতে তাকিয়ে রয় আফিম নাফিয়ার দিকে। এই মুহূর্তে নাফিয়াকে আফিমের বড্ড অসাধারণ মনে হচ্ছে। হয়তো নাফিয়া অতি সাধারণ, তবে কিছু ক্ষেত্রে অতি সাধারণ হওয়াটাই অসাধারণ বিষয়। আফিম ঠোঁটে আলতো হাসি রেখা টেনে বলে ওঠে, তবে তোমাকে অতি সাধারণ বলা উচিত নাকি অসাধারণ? অতি সাধারণ, ঠোঁটে হাসি রেখে বলে ওঠে নাফিয়া। আবারও দুজন চুপ। নীরবতা কাটিয়ে নাফিয়া বলে ওঠে, অনুমতি পেলে একটি ব্যক্তিগত প্রশ্ন করতে চাইছি। কি প্রশ্ন? আপনি এখনও আপনার প্রাক্তনকে মনে করেন? ও আমার ভালোবাসা ছিল না, মানে ও আমার বিজনেস পার্টনার ছিল। ওদের কোম্পানিটা আমাদের মতো এত বড় এবং প্রভাবশালী ছিল না। ব্যবসায় লস করে এবং ব্যাংক ওদের নামে কেস করে। ওদের এমন দুঃসময় আমি ওদের কোম্পানির প্রজেক্টে টাকা ইনভেস্ট করি এবং নিজের কর্মচারী এবং শ্রম দিয়ে প্রজেক্টটা সফল করি। ফলে ওর এবং আমার উভয়েরই ব্যবসায় লাভ হয়। হয়তো এতে ওর আমার প্রতি দুর্বলতা তৈরি হয়। তারপর ওই আমাকে প্রথম প্রপোজ করেছিল। রিজেক্ট করে দিয়েছিলাম, কিন্তু ও পিছু ছাড়েনি। পুরো মাস পেছনে পড়ে থেকে অনুরোধ করে আমি যেন ওকে একটি সুযোগ দিই। আমার জীবনে কেউ ছিল না, তাই ভেবে দেখলাম ওকে একটা সুযোগ দেওয়াই যায়। তারপর ওর সাথে সম্পর্ক। কথায় কথায় গায়ে ঢলে পড়া, স্পর্শ করা, লাগাম ছাড়া কথা, এসবে খুব বিরক্ত ছিলাম। ওকে সহ্য করাই কঠিন হয়ে পড়েছিল। তাই জন্যে ওকে ব্রেকআপের কথা বলি। আর সেদিনই নিজের চরিত্রের দোষ ঢাকতে আমায় কথাটি আর শেষ করতে পারে না আফিম। শেষ বাক্যটি বলার সময় আফিমের কণ্ঠস্বরের পরিবর্তন লক্ষ্য করে নাফিয়া। এই বাক্যটি বলার সময় ভীষণ রেগে যায় আফিম। নাফিয়া প্রসঙ্গ পাল্টাতে বলে ওঠে, বাহ, মানুষ আপনার সাথে জোর করে প্রেম করে, এদিকে আমি জন্মগত সিঙ্গেল। ঠোঁট উল্টে কথাটি বলে নাফিয়া। আফিম নাফিয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, প্রেম করনি? শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো। ছেলে বন্ধু ছিল? একটাও না। কেন? ছেলেদের সাথে মেশাটা আমার পরিবার পছন্দ করতো না, আর আমিও ব্যক্তিগতভাবে অপছন্দ করি। অবাক হয় আফিম, তবে কিছু বলে না। সকালে দাদিকে পত্রিকার কিছু প্রতিবেদন পড়ে শোনাবার পর নাফিয়া সানিয়া বেগমের সাথে ছুটির বিষয়ে কথা বলতে তার কক্ষের দিকে অগ্রসর হয়। দরজার বাইরে হতে অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করতেই সানিয়া বেগম তাকে উদ্দেশ্য করে বলে ওঠে, কি ব্যাপার আজ হঠাৎ আমার কক্ষে? আগে কখনোই তো এ মুখো হওনি। ঠোঁটে হাসি ফুটিয়ে নাফিয়া বলে ওঠে, একটি বিষয়ে অনুমতি নিতে এলাম, সেই সাথে একটু গল্প করতে যদি সম্মতি দেন। দিচ্ছি, বসো। নাফিয়া সানিয়া বেগমের পাশে সোফায় বসে বলে ওঠে, আসলে আমার কিছুদিনের জন্য ছুটির প্রয়োজন। আম্মু খুব করে বলল কাল রাতে, তাকে না করতে ব্যর্থ হয়েছি। স্বাভাবিক, 3 মাসের বেশি হয়ে গেল এসেছো, আর একদিনের জন্যও দেখা করতে যাওনি। কবে যেতে চাইছো? আজ অথবা কাল? আজই যেও। জি আচ্ছা, ঠোঁটে হাসি নিয়ে বলে উঠল, তবে ছুটি কিন্তু বেশি দিনের পাবে না বলে দিচ্ছি। এই 3 মাসেই আমাদের পরিবারের একজন সদস্য পরিণত হয়েছে। খুবই লক্ষ্মী একটা মেয়ে তুমি। ঠোঁটে হাসি নিয়ে নাফিয়ার মাথায় হাত বুলিয়ে কথাটি বলেন সানিয়া বেগম। নাফিয়াও ঠোঁটে হাসি টেনে নেয়। ধন্যবাদ আন্টি, আপনারা সবাই অতিরিক্ত ভালো হওয়ায় সবাইকে আপন করে নেন।
ভালো মানুষগুলো তাদের আশেপাশের মানুষগুলোকেও ভালো ভাবে। ঠোঁটে হাসিটা অব্যাহত রাখেন সানিয়া বেগম। হঠাৎ নাফিয়ার কিছু একটা মনে হতে বলে ওঠে, আন্টি যদি কিছু মনে না করেন তবে একটি প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আঙ্কেলকে একবারের জন্যও দেখলাম না। আসলে নাফিয়ার কথা শেষ হওয়ার আগে সানিয়া বেগম বলে ওঠেন, ইউএসএতে আছেন উনি, নিজের বউ ও কন্যা সন্তানকে নিয়ে। জি। ভালো বনিবনা না হয় আফিম ছোট থাকতেই আমরা আলাদা হয়ে যাই, কিন্তু আফিমের সাথে তার বাবার সম্পর্ক খুবই ভালো, কারণ আমি কখনোই চাইনি আমার সন্তানের উপর আমার ব্যক্তিগত জীবনের কোনো প্রভাব পড়ুক। আফিমকে সবসময় তার বাবার ভালো দিকগুলো বলেছি এবং কখনো ওর বাবার প্রতি ক্ষোভ জমতে দেয়নি। আপনার মতো এত ভালো মানুষের সাথে কারো বনিবনা না হয়েও থাকতে পারে? উত্তরে আলতো হেসে সানিয়া বেগম বলে ওঠে, তুমি যতই ভালো হও না কেন, পৃথিবীর যে কোনো মানুষের জন্য তুমি উপযুক্ত হবে না। উনিও খুব ভালো একজন মানুষ, কিন্তু তার জন্য আমি এবং আমার জন্য সে উপযুক্ত জীবনসঙ্গী না। উত্তরে কিছু বলে না নাফিয়া। সানিয়া বেগমের কথায় যুক্তি খুঁজে পাচ্ছে সে, কিন্তু এই বিষয়টি নিয়ে সে গভীরভাবে ভাবতে চায়। একসাথে থাকার চেয়ে একসাথে ভালো থাকাটাই খুব বেশি গুরুত্বপূর্ণ। একই সাথে রয়েও যদি সেথা মানসিক প্রশান্তি না থাকে তবে একসাথে থাকাটা বৃথা নয় কি? 24 বছর আগে এ প্রশ্ন জেগেছিল সানিয়া বেগমের মনে। এর উত্তর খুঁজে পাওয়ার পরেই তিনি আফিমের বাবা আরহাম ইবনানের সাথে বিচ্ছেদের সিদ্ধান্তে উপনীত হন। তাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। বিয়ের আগে তারা শুধু একে অপরের রূপ এবং কিছু গুণাবলী সম্বন্ধে জানারই সুযোগ পেয়েছিলেন। অতঃপর বিয়ের পর পরিলক্ষিত হয় প্রতিটি জিনিসেই তাদের ভিন্ন মত। তাদের মুগ্ধতা ভিন্ন জিনিসে, সব জিনিসেই দুজনের ভিন্ন মত হওয়ায় একজনকে তো সমঝোতা করতেই হতো, আর সেই একজনটা ছিলেন সানিয়া বেগম। নিজের ইচ্ছে, চাওয়া পাওয়া সব কিছু নিজের মাঝে চেপে তিনি আরহাম সাহেবের ইচ্ছেকে প্রাধান্য দিয়েছিলেন। হয়তো এটিই তার সবচেয়ে বড় ভুল ছিল। একটি সম্পর্কে যখন সবসময় একতরফা সমঝোতা হয় তখন সমঝোতা করা মানুষটির অনুভূতির মৃত্যু ঘটে। সে মানুষটি কখনোই সে সম্পর্কে থেকে খুশি থাকতে পারে না। আর যে মানুষটি নিজে খুশি নয় সে অন্যকে কিভাবে খুশি রাখবে? আরহাম সাহেব স্ত্রী হিসেবে যেরূপ নারী চেয়েছিলেন তেমনটি তো মোটেও ছিলেন না সানিয়া বেগম। তাই মনের দিক দিয়ে সেও এই সম্পর্কে সুখে ছিলেন না। এর মানে এমনটি মোটেও নয় যে তিনি সানিয়া বেগমের সাথে কোনো খারাপ ব্যবহার করতেন বা সানিয়া বেগমকে স্ত্রী হিসেবে যোগ্য মূল্য বা সম্মান করেননি। আফিমের বয়স যখন 10 তখন সানিয়া বেগম একটি কঠিন সিদ্ধান্ত নেন। একটি তো জীবন, একে সমঝোতা বা বিনা সুখ প্রশান্তিতে কাটিয়ে দেওয়াটা বোকামি মাত্র। তাই তিনি আরহাম সাহেবকে তালাকের প্রস্তাব দেন। এই প্রস্তাবে আরহাম সাহেব প্রথমে অবাক হলেও পরে সম্মতি দেন। অতঃপর নিজের বিদেশ যাওয়ার ইচ্ছেতে বিদেশ গমন করেন। তার 2 বছর পর আরহাম সাহেব তার মাকে জানান তিনি ওখানের এক বাংলাদেশি মেয়েকে পছন্দ করেছেন এবং বিয়ে করতে চান। সানিয়া বেগম এবং আরহাম সাহেবের মাঝে পার্থক্য এতটুকুই যে আরহাম সাহেব তার নতুন জীবনসঙ্গীর মাঝে সুখ খুঁজে নিয়েছেন এবং সানিয়া বেগম সুখ খুঁজে নিয়েছেন নিজের পুত্রের মাঝে। সানিয়া বেগম আফিমকে শিখিয়েছেন সৎ মাকেও সম্মান করতে এবং নিজের সৎ বোনকেও আদর করতে। সানিয়া বেগম কখনই আফিমের কাছে এইসব বিষয়ের জটিলতা উপস্থাপন করেননি, বরং সকল বিষয় তিনি যথেষ্ট চতুরতা এবং বুদ্ধিমত্তার সাথে আফিমের কাছে সহজ এবং স্বাভাবিক বিষয় হিসেবেই উপস্থাপন করেছেন। সেই সাথে তিনি কখনই আফিমকে নিজের কষ্টের প্রত্যক্ষদর্শী করেন নাই, বরং আফিমের মনে তার পিতার প্রতি সম্মানটা যেন বজায় থাকে সেই বিষয়টির প্রতি লক্ষ্য রেখেছেন। এসবের একটিই কারণ, তা হলো সানিয়া বেগম কখনোই চাননি তার ছেলে কোনোভাবে কষ্ট পাক বা তার ছেলের মনে এসব বিষয়ে কোনোভাবে দাগ কাটুক। মায়ের কষ্ট কোনো সন্তানই সহ্য করতে পারে না। তাই হয়তো আফিমের তার পিতার প্রতি ক্ষোভ বা বিরূপ ধারণা তৈরি হতো যা একটি শিশু মনের উপর খারাপ প্রভাব ফেলে। আফিমের মায়ের বুদ্ধিমত্তা এবং সচেতনতার জন্যেই আফিমের শৈশবে তার পিতামাতার আলাদা হওয়ায় তেমন গাঢ় এবং বাজে প্রভাব পড়েনি এবং সেই সাথে আফিমের এসব বিষয় মেনে নিতে তেমন কষ্টও হয়নি। আফিম যেমন তার সৎমা ও বোনকে ভালো জানে, ঠিক তেমনই তার সৎমা বোনও তাকে যথেষ্ট ভালো জানে। তাদের সবার মাঝেই একটা ভালো সম্পর্ক বিদ্যমান। সেই সাথে সম্পত্তি নিয়েও কোনো ভেজাল নেই, কারণ আরহাম সাহেব তার বাংলাদেশের কোম্পানি আফিমের নামে করে দিয়েছেন এবং ইউএসএতে তার চলমান ব্যবসার উত্তরাধিকারী তার কন্যা সন্তান। আফিমের অফিসে গুরুত্বপূর্ণ মিটিং থাকা সে বলতে গেলে সারাদিনে ব্যস্ততায় কাটায়। যেখানে সন্ধ্যেতেই বাড়ি ফিরে সে সেখানে আজ রাত 8টা বাজার পর বাড়ি ফিরেছে। গোসল সেরে নিচে আসতেই আফিমের মনে পড়ে আজ নাফিয়ার নিজের বাড়িতে যাওয়ার কথা ছিল। মনে হতে আফিম দ্রুত দাদির রুমের দিকে অগ্রসর হয়।
কেমন যেন ভয় ভয় লাগছে তার। নাফিয়াকে শেষে একটি বারের জন্য হলেও সে দেখতে চায়, না হলে আগামী 4-5 দিনের এই দূরত্ব যেন তার জন্য অসহনীয় হয়ে উঠবে। ত্বরিত গতিতে দাদির কক্ষে প্রবেশ করতে এক শীতল বাতাসে ছুঁয়ে আফিমের হৃদয়টাকে মুহূর্তেই শান্ত করে দেয়। বিছানায় দাদির পেছনে বসে দাদির মাথায় তেল দিতে দিতে গল্প করছে নাফিয়া। অর্থাৎ নাফিয়া এখনও যায়নি। আফিম শীতল চাহনিতে তাকিয়ে রয় তার দিকে। হঠাৎ আফিমকে দেখে চমকে যায় নাফিয়া। সেই সাথে আফিমের চাহনিতে কেমন যেন একটু লজ্জাও লাগে তার। সে নীরবে দাদির পেছন থেকে উঠে দাঁড়িয়ে আফিমের দিকে অগ্রসর হয়। নাফিয়া উঠতে চোখ খুলে তাকান দাদি। দেখেন তার পোতা এসেছে, কিন্তু নাফিয়াকে আফিমের দিকে এগিয়ে যেতে দেখে সে আর কিছু বলেন না। নাফিয়া আফিমের একটু কাছে গিয়ে বলে ওঠে, আফিম, আপনি কি আমায় একটু আমার বাড়ি অবধি পৌঁছে দিবেন? আসলে আমি নিজেই যেতে পারতাম, কিন্তু এখন তো রাত হয়ে গিয়েছে। এতটুকু বলে একটু থেমে সে আবারও বলে ওঠে, বিকেলে যেতে পারতাম, কিন্তু ভাবলাম আজকের দিনটা শেষ করেই যাই। নাফিয়ার কথায় একটি চরম ভাব বেশ ভালোভাবে বুঝতে পারছে আফিম। নাফিয়া যে তার সাথে দেখা না করে যেতে চায়নি বলে রাত অবধি অপেক্ষা করেছে তা বুঝতে আফিমের বেশি বেগ পেতে হলো না। সে ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলে ওঠে, ইয়া শিওর মিস শেখ। গাড়ি ড্রাইভিং সিটে বসে আছে আফিম, পাশের সিটেই নাফিয়া। আফিমের গাড়ি চালানোর গতি কিছুটা এমন যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। বিষয়টি নাফিয়ার বেশ ভালোই লাগছে। জানালা খোলা থাকায় ফুরফুরে বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে সেই সাথে রাতের শহরে একা একাই গাড়িতে প্রিয় মানুষটির সাথে সময়টি উপভোগ করার মতো। আফিম গাড়ি চালানোর মাঝে আরও চোখে বেশ কয়েকবার দেখে নিয়েছে নাফিয়াকে। নাফিয়াও এর বিপরীত নয়, সেও লুকিয়ে লুকিয়ে কবার দেখে নিয়েছে আফিমকে। হঠাৎ নাফিয়ার কানে সঙ্গীতের শব্দে ভেসে আসে, এখন তো সময় ভালোবাসার, এই দুটি হৃদয় কাছে আসার। তুমি যে একা, আমিও যে একা, লাগে যে ভালো, ও প্রিয়, ও প্রিয়। এই মুহূর্তের জন্যই যেন এই গানটি তৈরি করা হয়েছিল। এই মুহূর্তে এমন গানে নাফিয়ার বেশ ভালো লাগছে যার বহিঃপ্রকাশ তার ঠোঁটে বিরাজ করছে। সেই ঠোঁটে এক চিলতে হাসি নিয়ে আফিমের দিকে তাকায়। আফিমও একই সময় তাকায় নাফিয়ার দিকে। উভয়ের চোখাচোখি হতেই নাফিয়া খানিকটা লজ্জা নিয়ে জানালার বাইরে দৃষ্টি নিক্ষেপ করে, আর আফিম ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে ড্রাইভিংয়ে মনোনিবেশ করে। অবশেষে পৌঁছে যায় তারা নাফিয়ার বাড়ির সামনে। নাফিয়া গাড়ি হতে নামতেই আফিমও গাড়ি হতে বেরিয়ে আসে। নাফিয়া আফিমের কাছে এসে ঠোঁটে হাসি নিয়ে বলে ওঠে, ধন্যবাদ আফিম। হাউ বোরিং। পুরো কুচকে তাকায় নাফিয়া। আফিম বলে ওঠে, আই ডোন্ট ওয়ান্ট থ্যাঙ্কস লাইক দিস। তো কীভাবে চাইছেন? নাফিয়ার প্রশ্ন শুনে আফিম বাঁকা হেসে নাফিয়ার কোমর জড়িয়ে ধরে নাফিয়াকে নিজের কাছে নিয়ে আসে। চমকে আফিমের দিকে বেশ বড় বড় চোখ করে তাকায় নাফিয়া। আফিম বাঁকা হাসি ঠোঁটে ঝুলিয়ে বলে ওঠে, ঠিক এতটা কাছে এসে ঠোঁটের দিকে ইশারা করে বলে, এখানে স্পর্শ এঁকে ধন্যবাদ বলতে হয়। চোখ আরও বড় করে নাফিয়া বলে ওঠে, ছি আফিম, কতটা লুচু আপনি। আমি লিচু? এক ব্রু উঁচু করে বলে আফিম। একদম, মজা করে বলে ওঠে নাফিয়া। তাহলে তো একটু লুচুগিরি করতেই হয়, বলে নাফিয়া ঠোঁটের দিকে এগিয়ে যেতে আরম্ভ করে আফিম। আবারও নাফিয়ার হৃদস্পন্দন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। নাফিয়া মৃদুস্বরে বলে ওঠে, কোন অধিকারে? নাফিয়া ঠোঁটের অনেকটা কাছে থেকে বলে ওঠে আফিম, কোনো অধিকারে এতটা কাছে আসা? ঠোঁটে হাসি রেখে আফিম বলে ওঠে, আমার আগে অন্য কোনো ছেলের সাথে মিশেছ? অন্য কোনো ছেলের সাথে রাতে ছাদে একা থেকেছ? ঘোড়া চড়েছ? ড্যান্স করেছ? অন্য কোনো ছেলের এতটা কাছে এসেছ? তবে কোন অধিকারে আমাকে নিজের এতটা কাছে আসার অনুমতি দাও? আফিমের করা প্রশ্নে নিশ্চুপ হয়ে যায় নাফিয়া। এর উত্তর কি? এর উত্তর কি এই যে আফিমের কাছে আসাটা তার ভালো লাগে। আফিম তার কাছে আসলে তার হৃদস্পন্দন বেড়ে যায় এবং সে এক অন্যরকম আনন্দাভূতি অনুভব করে। সে সময়গুলো খুব করে উপভোগ করে। আফিম কাছে আসায় তার যে অনুভূতি হয় সে অনুভব সে বারংবার চায়। কিন্তু এসব অনুভূতির কারণ কি? নাফিয়াকে নিশ্চুপ দেখে আফিম আর কিছু বলে না। টুপ করে নাফিয়ার নাকে একটা চুমু বসিয়ে দিয়ে বলে ওঠে, টেক কেয়ার। কথাটি বলে নাফিয়াকে ছেড়ে দিয়ে আফিম নিজ গাড়িতে যেয়ে বসে পড়ে। নাফিয়ার ঘোরের মাঝে যেন সব হলো। ঘোর কাটতেই দেখে আফিম গাড়ির ড্রাইভিং সিটে বসে ঠোঁটে আলতো একটা হাসি নিয়ে নাফিয়াকে ইশারা করে বাড়ির ভিতরে যেতে বলে। নাফিয়া কিছুটা সময় আফিমের দিকে তাকিয়ে থেকে হুট করে উল্টো দিকে ঘুরে নিজের বাড়ির দিকে অগ্রসর হয়। ঠোঁটে ফুটে ওঠে আলতো লজ্জারাঙা হাসি।